আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লাস্ট যে পরীক্ষাটা নিয়েছি তাপগতিবিদ্যার উপরে, সেই পরীক্ষাটার প্রশ্নটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। একটু সবাই যদি খেয়াল করো, যারা যারা ম্যাথগুলো পারো নাই, আমি 3টা ম্যাথ দিছিলাম। 3টা ম্যাথের ভিতরে বলছিলাম যে কোনো 2টা করার জন্য, তো আমি 3টার সলিউশন এখানে দিয়ে দিচ্ছি। ক নাম্বারের অ্যান্সার দিচ্ছি না, খ গ গ মানে পরবর্তী 3টা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে যদি আমরা 1 নাম্বার সৃজনশীলটাতে আসি এবং প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, প্রশ্নটা আমি লিখি নাই, ওখান আগের প্রশ্ন থেকে তোমরা একটু দেখে নিবা। সেখানে হচ্ছে 2টা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে ইঞ্জিন 1 আর একটা হচ্ছে ইঞ্জিন 2। 2টা ইঞ্জিনের ছবি দেওয়া আছে গ্রাফ আকারে। তো বলা আছে যে প্রথম ও দ্বিতীয় ইঞ্জিনের সংকোচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে 1:3 এবং 1:2। তো সংকোচন প্রসারণ আসলে ইঞ্জিনের ক্ষেত্রে কিসের হয়, হয়তো আমি এখানে স্পেসিফিকভাবে বলি নাই, তো তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে সংকোচন প্রসারণ হয় শুধুমাত্র আয়তনের, অর্থাৎ আমাদেরকে যে 1:2 এবং 1:3 দেওয়া আছে অনুপাতগুলো, সেগুলো হচ্ছে সংকোচন এবং প্রসারণের, 2টা ইঞ্জিনের জন্য ভিন্ন ভিন্ন। তো প্রথমে আমরা আসি, 1 নম্বর প্রশ্নটা ছিল তাপীয় ইঞ্জিন কাকে বলে। এটা সহজ ভাষায় হচ্ছে যেই সকল ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, সেই সকল ইঞ্জিনকে তাপীয় ইঞ্জিন বলে। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, সেটা ছিল কোনো ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা 100% হওয়া সম্ভব নয়, সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন ব্যাখ্যা করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গাণিতিকভাবে। যদি গাণিতিকভাবে না যায়, সেই ক্ষেত্রে আমরা কথায় বলার চেষ্টা করব, কিন্তু যদি কোনোভাবে তাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়, তবে সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা গাণিতিক বইতে যাই। তো এই ম্যাথটা এই অনুধাবনমূলক প্রশ্নটা গাণিতিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা জানি যে যে কোনো ইঞ্জিনের দক্ষতা এটা সমান হচ্ছে 1 - T2/T1। যে ইঞ্জিনটা তাপ উৎসের তাপমাত্রা T1 এবং তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। এই তাপমাত্রার মধ্যে ইঞ্জিনটা কার্যকর এবং তার দক্ষতা বলা হয়েছে কত পার্সেন্ট হইতে হবে, 100%। তো বলছে সম্ভব নয়। তো আমরা দেখি যদি 100% বসাই, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে যার কারণে এই ব্যাপারটা সম্ভব হচ্ছে না। তো আমি 100% বসালাম, এই পাশে আমি একটা পার্সেন্টেজ আমরা সবসময় সূত্রে বসাই ব্র্যাকেট দিয়ে ইন্টু 100%। তার আগে আমি একটা ছোটো করে কথা বলে দিই। পার্সেন্টটা আমি বলছিলাম আগেও যখন আমি তথ্য পড়াইছিলাম, যে পার্সেন্টটা আমরা কেন দিই, কারণ দক্ষতাকে আমরা কিসে প্রকাশ করি, পার্সেন্টেজে প্রকাশ করি। তো 100% দেওয়া না দেওয়া কোনো সমস্যা নাই। কেন? কারণ 100% সমান হচ্ছে 1। তো গুণ আকারে 1 আমি যে কোনো কিছুর সাথেই দিতে পারি। আচ্ছা, তাহলে 100% সমান যদি 1 হয়, মানে 100/100, তাহলে 100%-এর পরিবর্তে 1 যা আছে, এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে T2/T1 সমান 1 - 1, তাহলে কত হচ্ছে 0। তো এই অংশ থেকে আমি 2টা সিদ্ধান্তে যেতে পারি। একটা হচ্ছে T2 সমান লেখা যাবে 0 × T1, অর্থাৎ T2 এর মান হবে 0, একক কী হবে, কেলভিন। তা আমরা যদিও জেনে থাকি, সেটা হচ্ছে কেমিস্ট্রি থেকে, যে 0 কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রা এখন পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। তার মানে এরকম তাপমাত্রা যেটা বাস্তবে পাওয়া যায় না, সেটা কখনোই তাপগ্রাহক অর্থাৎ T2 এর মান হতে পারে না। এটা হচ্ছে প্রথম ডিসিশন। পরবর্তীতে আবার চাইলে T2 দিয়ে না বলে আমরা T1 অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা দিয়েও ব্যাখ্যাটা বলতে পারি। সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা কি দাঁড়ায়, যে T1 সমান হচ্ছে ইনফিনিটি চলে আসতেছে। কেন? 0/T2 চলে আসে। তার মানে তাপ উৎসের তাপমাত্রা ইনফিনিটি কেলভিন হইতে হবে। তো যেটাও কি নয়, সম্ভব নয়। অর্থাৎ কোনো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হওয়া সম্ভব নয়। কেননা 100% করতে হলে উৎসের তাপমাত্রা ইনফিনিটি অথবা তাপগ্রাহকের তাপমাত্রা কত বসাইতে হবে, 0 কেলভিন। যে ক্ষেত্রে 2টার কোনোটাই কি নয়, সঠিক নয়। এবার যদি আমরা 3 নম্বর প্রশ্নে যাই, মানে গ নাম্বার প্রশ্নে, প্রশ্নটা বলা হয়েছে যে প্রথম ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো। তো প্রথম চিত্র, মানে প্রথম ইঞ্জিনের জন্য যে চিত্রটা আমরা যদি দেখি, সেখানে T1 এর মান অনুপস্থিত। তো এই T1 এর মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমাদেরকে একটা হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসটা হচ্ছে যে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সংকোচন ও প্রসারণ অনুপাত হচ্ছে 1:3। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপে, যেমন A থেকে B যদি যাই, সেখানে এ বিন্দুতে যে আয়তনটা ছিল, সেটা বি বিন্দুতে আয়তন হবে তার কয় গুণ, 3 গুণ। আবার বি থেকে যখন সিতে যাচ্ছে, মানে প্রসারিত হচ্ছে, সে বি থেকে সিতে যাওয়ার পরেও আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণ। যদিও
এ বি প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ আর বিসি প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপ। এখন আমাদেরকে বলছে তাপমাত্রা নির্ণয় করতে। এখন আমরা যদি এ বি অথবা সি ডি ধরে করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাপমাত্রা পাবো না। কেন? কারণ ওই দুইটা প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো এই জন্য আমরা তাপমাত্রা নির্ণয়ের জন্য যার কাছে যাচ্ছি সে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর দেখা যাচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কার্নো চক্রে কয়টা? দুইটা। কোনটা কোনটা? বিসি এবং ডিএ। তো আমরা বিসিকে বেছে নিছি। তো আমি বললাম বি বিন্দুতে যে আয়তন সেটা হচ্ছে V1, যেটা আমরা এখানে ধরলাম V1 সমান ভি। এটা 1, যদি একটু বুঝতে অসুবিধা হয়, ওভার রাইটিং হয়েছে। তো প্রাথমিক যেটা মানে বি বিন্দুতে আয়তন যেটা, সেটা আমি নিজে থেকে ধরে নিলাম ভি। আর যেটা সি বিন্দুতে আয়তন সেটা কত গুণ বৃদ্ধি পাবে? 3 গুণ। কেন? কারণ 1:3 বলা হয়েছে, তাহলে 3B। আর T2 তাপমাত্রা আমাকে সেলসিয়াসে দেওয়া আছে 100 ডিগ্রি, সেটাকে আমি ক্যালভিনে নিলাম 373। যদি গামার মান কোনোভাবে মানে বের করা না যায় অথবা কোনো কিছু বলে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা নিউট্রালভাবে 1.4 ধরে কাজ করব। তাহলে বিসি অংশের জন্য, যেহেতু বিসি অংশ কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সকল সূত্র থেকে যে কোনো একটা সূত্র আমি ব্যবহার করতে পারি। আমি ব্যবহার করলাম যেখানে আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক আছে, সেখান থেকে আমরা T1 এর মানটা বের করলাম। প্রসেসটা আমি এখানে দেখাই দিলাম, জাস্ট ক্যালকুলেশনটা তুমি আরেকবার করবা। 578.838 কেলভিন। এটা হচ্ছে 1 নম্বরের গ। এবার আমরা আসি একের যে 4 নম্বর যে প্রশ্নটা যদি একটু দেখো, বলা হয়েছে যে দুইটা ইঞ্জিনের চিত্র দেওয়া আছে সেই দুইটা ইঞ্জিনের মধ্যে ক্ষমতা বেশি কার? তার মানে দুইজনের দক্ষতা বা ক্ষমতা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো প্রথম ইঞ্জিনের জন্য গ নাম্বার থেকে আমরা অলরেডি T1 এর মান পেয়ে গেছি, আর T2 এর মান আমাদেরকে প্রশ্নে দেওয়া ছিল। আমরা যে মানগুলো পাইছি সেই মানগুলো বসালাম। আমি এখানে পার্সেন্টেজ কি করি নাই, এখনও ব্যবহার করি না। পার্সেন্টেজ আমরা যে কোনো সময় দিতে পারি, একদম প্রথম সূত্রে দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা পরেও দিতে পারি। কেন? কারণ 100% সমান হচ্ছে কত? 1। তাহলে 1টা যে কোনো সময় আমরা আনতে পারি। পার্সেন্ট কত আসছে? প্রথম ইঞ্জিনের দক্ষতা 35.56%। সেম ওয়েতে আমরা 2 নম্বর ইঞ্জিনের জন্য বের করতে চাচ্ছি। 2 নম্বর ইঞ্জিনের জন্য আমাদের আয়তন দেওয়া আছে, মানে আয়তনের অনুপাত দেওয়া আছে সংকোচন প্রসারণের, সেটা হচ্ছে প্রাথমিক 1:2 দেওয়া আছে। তাহলে প্রাথমিক আয়তন যদি ভি হয়, পরবর্তীতে যে আয়তনটা হবে সেটা তার কত গুণ হবে? দ্বিগুণ হবে, বৃদ্ধি পেয়েছে যেহেতু দ্বিগুণ। এখানে T1 এর মান দেওয়া আছে 150 ডিগ্রি, সেই ক্ষেত্রে ক্যালভিনে নিলাম 423 ক্যালভিন। T2 এর মান আমাদের দরকার, কেন? আমাদেরকে দক্ষতা বের করতে হবে। দক্ষতা বের করতে T1 T2 উভয় লাগবে। তো আমরা ওই আয়তনের এবং তাপমাত্রার সম্পর্ক থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, মানে এখানেও আমরা বিসি ব্যবহার করছি, কিন্তু সেটা হচ্ছে কার জন্য? সেটা হচ্ছে ইঞ্জিন 2 এর জন্য। বিসি অংশে এই ঘটনাটা ঘটতেছে। কি হচ্ছে? বিতে তাপমাত্রা ছিল T1, আয়তন ছিল V1 অর্থাৎ ভি, যেটা আমরা ধরে নিছি। আর সিতে তাপমাত্রা হচ্ছে T2 আর আয়তন হচ্ছে V2, যেটাকে আমরা 2V ধরে নিছি, মানে 2V হয়ে যাচ্ছে যেহেতু 1:2 বলা হয়েছে। আবার আগের মতো ক্যালকুলেশন করে আমরা T2 এর মান নির্ণয় করলাম। এবার আগের বার নির্ণয় করছিলাম T1, এবার নির্ণয় করতেছি T2। দুইটাই কিন্তু 2 ইঞ্জিনের জন্য আলাদা আলাদা। 320 সূত্রে বসিয়ে পার্সেন্টেজে নিয়ে গেলাম। পার্সেন্টেজটা যে কোনো জায়গায় বসানো যাবে, কোনো সমস্যা নাই। আসছে কত? 24.214%। তার মানে প্রথম ইঞ্জিনের দক্ষতা দ্বিতীয় ইঞ্জিনের তুলনায় কি বেশি? এটাই তোমার কাছে চাওয়া হয়েছে। এবার আমরা যদি 2 নম্বর প্রশ্নে আসি, 2 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই আমরা প্রথমে। এখানেও একটা চিত্র দেওয়া আছে, সেটাও কার্নো চক্রের। বলা আছে যে 1200 জুল তাপ গ্রহণ করছে উৎস থেকে এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহকে 500 জুল তাপ বর্জন করছে। এবার 1 নম্বর প্রশ্নটা ছিল এন্ট্রপি কাকে বলে? সহজ সমাধান, মানে সংজ্ঞাটা হবে এরকম যে কোনো ইঞ্জিনের কাজ করার অক্ষমতাকে আমরা কি বলবো? এন্ট্রপি বলবো। অর্থাৎ তাপকে কাজে রূপান্তরিত করতে না পারার যে অক্ষমতা, সেটাকে আমরা এন্ট্রপি বলছি। তো যারা আমরা সংজ্ঞা লিখছি যে বিশৃঙ্খলা, কোনো সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণকে এন্ট্রপি বলে, সংজ্ঞাটা হয়তো আমরা মুখস্থ করতেছি কিন্তু এটা আমরা না বুঝে করতেছি। তো চেষ্টা করব বুঝে যে সংজ্ঞাটা মনে রাখা যায় সেটাই যেন ব্যবহার করি। আচ্ছা, এবার আমরা সেই 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির ব্যাখ্যা করো।
এই ব্যাখ্যাটা আমি আমার লেকচারে সুন্দরভাবে লিখে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। কষ্ট করে একটু সবাই দেখে নিব ওই লেকচার থেকে, যেখানে আমরা এন্ট্রপি পড়াইছি আর কি, ওখানে আমরা এটা সংজ্ঞাটা সহ লিখে দিয়েছি। এবার আসি 2-এর যে 3 নম্বর প্রশ্ন, সেটাতে বলা হয়েছে তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো। তো দেখা যাচ্ছে বাকি 3টা জিনিস আমাদেরকে দেওয়া আছে। 3টা জিনিস বলতে আমাদেরকে এখানে প্রথমে Q1 দেওয়া আছে 1200 জুল, T1 সেটা আমাদের জানা নাই, মানে তাপ উৎসের তাপমাত্রা জানা নাই। Q2 যেটা তাপগ্রাহকের তাপ, সেটা দেওয়া আছে 500 জুল। যেহেতু বর্জিত তাপ সেহেতু মাইনাস হবে, এখানে আমরা মাইনাস দিলাম না, মাইনাসের এখানে কোনো কাজ নাই, এই কারণে পার্থক্য থাকলে আমরা মাইনাস দিব। T2 দেওয়া আছে আমাদেরকে 50 ডিগ্রি সেলসিয়াস, তো সেটাকে অবশ্যই ক্যালভিনে নিতে হবে। 50 প্লাস 273 ক্যালভিন, যা আসে যোগ করে একটু কষ্ট করে দেখে নেব। তো এই আমরা তো কার্নো ইঞ্জিনের জন্য জানি যে প্রত্যাবর্তী যেহেতু প্রক্রিয়া, সেই ক্ষেত্রে Q2/Q1 সমান T2/T1, সেখান থেকে আমরা T1 এর মানটা বের করে নিয়ে আসলাম, আসছে 775.2 কেলভিন। সহজ সূত্র শেষ। পরের অঙ্কটা আসলে এটা একটা 4 মার্কের প্রশ্ন বলা যায় না, জাস্ট এটা দেওয়া হচ্ছে যেন তুমি স্টেপটা বুঝো কিনা, সেটা আমাকে বুঝাইতে পারো কিনা, তার সেই উদ্দেশ্যে দেওয়া। বলা হয়েছে 4টা যে স্টেপ আছে AB, BC, CD ও D এর মধ্যে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে। 4টা স্টেপ আলাদা আলাদাভাবে। তাহলে প্রথমে আমরা যদি AB কে খেয়াল করি, AB হচ্ছে কি ধরনের প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে প্রাথমিক অবস্থায় কোনো তাপ ছিল না, পরবর্তীতে Q1 তাপ কে গ্রহণ করছে? তাপ উৎস গ্রহণ করছে। ওই তাপ গ্রহণ করছে সে, তখন তার তাপমাত্রা কত ছিল? T1। তার মানে গ্রহণ করা পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাহলে Q1/T1 মান বসালাম, আসছে কত? 1.54। এটা হচ্ছে এন্ট্রপি প্রথম ক্ষেত্রে, মানে AB এর জন্য। BC কোন ধরনের প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হবে 0। কেন? কোনো তাপের কোনো পরিবর্তন, মানে আদান প্রদান হয়নি। 3 নাম্বার CD এর জন্য এন্ট্রপির পরিবর্তন, এখানে আমরা মাইনাস ইউজ করতে হবে, যেহেতু আমরা এখানে পরিবর্তন বুঝাচ্ছি, তাপ, এই যে তাপের পরিবর্তন। তাহলে Q2-র মান হচ্ছে 500, -500 দেওয়া আছে, /T2। আরও ভালোভাবে বোঝানো যায় যে মাইনাসটা আমরা কেন দিচ্ছি? বর্জিত তাপ, মানে বর্জন করতেছি, এই কারণে। মানে এখান থেকে -1.18 জুল কেলভিন। এটাও কি প্রক্রিয়া? সমষ্ণ। তাহলে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন পাওয়া যাবে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কত হয়ে যাবে? 0। BC এবং DA দুইটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে মোট এন্ট্রপি যদি বলা হয়, টোটাল এন্ট্রপি কত, সেই ক্ষেত্রে 4টাকে আমরা যোগ করব। এই দুইটা অবশ্য আগেই এমনি বাদ, এই দুইটাকে আমরা জাস্ট যোগ করে দিব। এবার আসি আমরা 3 নাম্বার প্রশ্নটা। 3 নাম্বার প্রশ্নটা বলা হয়েছে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.5 কেজি বরফকে, মানে বরফের সাথে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি মিশানো হলো। তো মিশালে অবশ্যই একটা মিশ্রণ তৈরি হবে। তো প্রথম প্রশ্নটা ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে? গতানুগতিকভাবে সংজ্ঞাগুলো লিখে দেওয়া ছিল লেকচারে, একটু দেখে নিবা। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। এখানে আসলে প্রশ্ন হয় বেসিক্যালি 2টা। একটা হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া আছে, আর একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায় কেন, মানে তার বিপরীতটা। দুইটার অ্যান্সারই আমরা একইভাবে দিব, সেটা হচ্ছে গাণিতিকভাবে। তো আমরা এই সূত্রটা প্রথম থেকেই জানি, কোত্থেকে? সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এই সূত্রটা জানি। কিন্তু রুদ্ধতাপের ক্ষেত্রে আবার আমরা জানি যে তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ তাপের পার্থক্য হবে 0। তো আমরা যদি এখানে 0 বসাই, 0 বসানোর পর 2টা কথা লেখা যায়। একটা হচ্ছে ∆W কে এ পাশে নিয়ে আসলাম, তাহলে ∆U সমান -∆W, অথবা ∆W সমান -∆U। তাহলে এটা কখন হবে, এটা কখন হবে? প্রথমে আসি প্লাস মাইনাসের ব্যাপার। ∆U সামনে কি আছে? প্লাস। ∆W সামনে কি আছে? মাইনাস। তাহলে ∆U প্লাস মানে কি? চিহ্ন প্রথা লিখে দিছিলাম, আবারও দেখে নিবা, জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ∆U প্লাস মানে কি? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, সেটা আমরা বুঝি কিভাবে? আমরা বুঝি তাপমাত্রা থেকে। তার মানে তাপমাত্রাও কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এবার এখানে কি কাজ? কাজ কেমন? ঋণাত্মক। কাজ ঋণাত্মক কখন হয়? যখন আয়তন হ্রাস পায়। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা যদি কি পায়? বৃদ্ধি পায়, আয়তন কি পাবে? হ্রাস পাবে।
তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলছে, বলছে রুদ্ধতাপীয় সংকোচনে, সংকোচন কখন হবে, যখন আয়তন হ্রাস পাবে। যখন সংকুচিত হচ্ছে কেউ, আয়তন হ্রাস পাচ্ছে, কোন প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তখন ডেল ইউ অর্থাৎ তাপমাত্রা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সেটা আমরা বাংলায় লিখে দিব। তবে এই টপিকসটা, এই 3টা লাইন আমাদেরকে অবশ্যই লিখতে হবে। তো আরেকটা প্রশ্ন কি, এই যে বলছি যদি আমরা প্রসারিত করি, মানে আয়তন যদি বৃদ্ধি পায়, কাজ যদি ধনাত্মক হয়, সেক্ষেত্রে ডেল ইউ হয়ে যাচ্ছে নেগেটিভ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে অথবা তাপমাত্রা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে যদি প্রসারিত করি তাহলে তাপমাত্রা হ্রাস পাবে। এই ছিল 2 নম্বর প্রশ্ন। এরপরে আমরা আসি 3 যেটা মানে গ, মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। এটা 9-10 একটা খুব মোস্ট একটা অঙ্ক বলা যায়, যেটা আমরা অনেকবার করছি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে মিশ্রণ, সেই মিশ্রণের তাপমাত্রা আমাদেরকে ধরে নিতে হয় θ°C। এরপরে কি হয়, আমরা একটা পাত্রে -2°C তাপমাত্রার 0.5 কেজি বরফ রাখলাম, আরেকটা পাত্রে 40°C তাপমাত্রার 5 কেজি পানি রাখলাম, যাদেরকে আমরা মিশ্রিত করব। প্রথম কথা হচ্ছে বরফ এবং পানি মিশ্রিত করতে হলে দুজনকে একটা স্টেটে আসতে হবে। অর্থাৎ এই যদি বরফে নিয়ে যায়, বরফের সাথে বরফ কখনো মিশ্রিত হয় না, তাহলে দুজনকে আমাকে কিসে নিয়ে আনতে হবে, পানিতে। তাহলে এই বরফটাকে আমি পানিতে মিশ্রিত করলাম, আস্তে আস্তে বরফটা গলে পানি হবে, তখন ওই পানিটাকে আমরা কি বলতে পারবো, মিশ্রণ। যেই মিশ্রণের তাপমাত্রা হবে -2 থেকে বড় এবং 40 থেকে কি কম। তো এখন আমি যদি বলি যে এই পাত্রের বরফটা প্রথমে কিসে যেতে হবে, পানি হইতে হবে, কারণ পানি না হইলে ওই পানির সাথে সেটা কি হবে না, মিক্স হবে না, অর্থাৎ মিশ্রণ হবে না। তাহলে এই -2°C তাপমাত্রা 0.5 কেজি বরফ θ°C তাপমাত্রার মিশ্রণ অর্থাৎ পানিতে রূপান্তরিত হইতে হবে। তার মানে বরফ থাকতে পারবে না, তাকে পানিতে নিতে হবে। এই নেওয়ার কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি একটু প্রথমে মুখে বলে দিচ্ছি, এরপর আমি এখান থেকে লিখে দেখাচ্ছি। -2° তাপমাত্রার বরফ, ও এখানে আবার ছোট একটা কথা আছে, সেটা হচ্ছে কখনোই দুইটা জিনিস একই সাথে পরিবর্তন হইতে পারবে না। দুইটা জিনিস কি কি, তাপমাত্রা এবং অবস্থা। যেমন স্টেপ 1 যদি আমি বলি -2°C তাপমাত্রা 0.5 কেজি বরফ 0°C তাপমাত্রা 0.5 কেজি বরফে পরিণত করতে প্রয়োজনীয় গৃহীত তাপ, গৃহীত তাপ মানে গ্রহণ করতেছে তাপ পরিবেশ থেকে। তাহলে যদি একটু খেয়াল করে দেখো যে প্রথমে তাপমাত্রা ছিল -2°, পরবর্তী তাপমাত্রা কত করলাম, 0°। এখানে আমি তাপমাত্রার পরিবর্তন করছি, সুতরাং এর অবস্থার কোনো পরিবর্তন হবে না। অবস্থা মানে আগেও বরফ ছিল, পরেও কি থাকবে, বরফ থাকবে। তাহলে যে কোনো একটা জিনিস অ্যাট এ টাইম চেঞ্জ হইতে পারবে। তাহলে -2° থেকে সে কোথায় গেল, 0°, তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তার মানে অবস্থা কি থাকবে, একই থাকবে। বরফ বরফই আছে, শুধু তাপমাত্রা প্রথমে সে বৃদ্ধি করলো, -2 কিন্তু ছোট, 0 হচ্ছে বড়। তো যখনই তাপমাত্রা পরিবর্তন আসবে তখন সূত্র হবে Δθ সূত্রটা, Q = ms Δθ। তো m কতটুকু নিয়ে কাজ করতেছি আমরা, 0.5 কেজি ইন্টু এস, এই এস হবে বরফের জন্য এস হচ্ছে 2100, আর পানির জন্য হইলে হবে 4200। এরপর তাপমাত্রার যে পরিবর্তনটা আমি বারবার বলছি, লেকচারও বলছি আগে, সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হবে বড় বিয়োগ ছোট। বড় তাপমাত্রা হচ্ছে 0, ছোট হচ্ছে -2, 0 - -2, সেখান থেকে আসতেছে Q1 2100 জুল। এরপরে আসি আমরা স্টেপ 2-তে। স্টেপ 2-তে কী করতে হবে, তাহলে গত স্টেপে শুধু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এবার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, এবার অবস্থার পরিবর্তন হবে। 0°C তাপমাত্রার 0.5 কেজি বরফ, সেটাকে আমরা 0°C তাপমাত্রার কিসে রূপান্তরিত করব, পানিতে। তাহলে তাপমাত্রা 0, তাপমাত্রা 0, কি চেঞ্জ হয়েছে, বরফ চেঞ্জ হয়ে কি হয়েছে, পানি হয়েছে। এখানে সে তাপ গ্রহণ করছে, সেই তাপটাকে আমরা বলি সুপ্ত তাপ, যেটাকে আমরা LF দ্বারা কি করি, চিহ্নিত করি, যেটাকে আমরা বাংলায় বলি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এর একটা মান আছে, যে মানটা ফিক্সড, 3.36 10⁵ অথবা 9-10 আমরা পড়ছি 3,36,000, একই জিনিস। যে তাপ পেলাম এখানেও সে গ্রহণ করছে, এবার সে কি করছে, বরফ কিসে রূপান্তরিত হয়েছে, পানিতে। তাপমাত্রা কত তার, 0°। তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত জিনিস আমরা পাইছি, না আমরা পাই নাই। কেন, কারণ আমাদেরকে তাকে নিয়ে যেতে হবে মিশ্রণের তাপমাত্রায়। মিশ্রণের তাপমাত্রা কত, θ, যে পরের স্টেপে সেটা আমরা করতেছি। এবার ওখানে যেটা ছিল 0°C তাপমাত্রা 0.5 কেজি পানি, এবার আমি তার তাপমাত্রা আবার চেঞ্জ করছি, কত আসতেছে, মিশ্রণের তাপমাত্রা, তার মানে সেটা কত, θ°C।
তাপমাত্রার পানি কতটুকু, ওই যেটাকে আমরা নিয়ে যাচ্ছি এখনও। আমরা আবার কেউ কেউ দেখা যাবে যে মিশ্রণের ভরটা বসাই দিচ্ছে, অর্থাৎ এখানে 0.5 আর পানির ভর হচ্ছে 5 কেজি, দুইটা মিলে 5.5 বসাই দিচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, একটা অংশকে ধরে, বরফকে ধরে ধরে আমরা পানিতে যাচ্ছি। তো সুতরাং যখন যেটাকে নিয়ে কাজ করব ওইটার ভরই আমরা ইউজ করব। ভর কখনো দুইটা হইতে পারবে না একটা স্টেপে, একটাই হবে। যেহেতু এখানেও তাপমাত্রা পরিবর্তন হয়েছে, পানি ছিল এখনও পানি আছে, তাহলে ডেলথিটা সূত্র বসবে এম তো 0.5 এস 4200, আর ডেলথিটা বড় থেকে ছোট, বড় থেকে ছোট বিয়োগ, বড় হচ্ছে কে থিটা, তো থিটা থেকে কে বিয়োগ যাবে 0, তাহলে এটা থাকতেছে স্টেপ 3-তে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে 3টে স্টেপ করছি, এখানে শুধু তাপমাত্রা বৃদ্ধিই পাইছে, মানে সে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ সবগুলো যে তাপ আমরা নিচ্ছি সবগুলো তাপকে হচ্ছে কী তাপ, গৃহীত তাপ। পরবর্তীতে 4 নাম্বার স্টেপ, উল্টা পথে আসতেছি আমরা। উল্টা পথে বলতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিতে পরিণত করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেহেতু তার তাপমাত্রা 40 থেকে থিটা মানে কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেটা হবে কি তাপ, বর্জিত তাপ। তো এখানেও প্রথমে পানি ছিল, পরেও কি আছে, পানি আছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, ডেলথিটার সূত্র বসালাম 4200 পানির জন্য, 5 হচ্ছে পানির ভর। এখন পানি নিয়ে কাজ করতেছে, 2 পাত্রে 2 ধরনের আইটেম ছিল। এবার এই অংশটা নিয়ে আলাদা কাজ করলাম, ওই অংশটা নিয়ে আলাদা কাজ করলাম, করে এবার গৃহীত তাপ সমান কি ধরবো, বর্জিত তাপ ধরবো। তো ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা জানি যে গৃহীত তাপ সমান হচ্ছে কি তাপ, বর্জিত তাপ। তো গৃহীত তাপ ছিল 3টা, Q1 Q2 Q3, সবগুলোকে যোগ করে সেগুলো সমান হচ্ছে Q4 এর সমান। তো সবগুলো মান বসিয়ে সেখান থেকে আমরা থিটার মানটা, ক্যালকুলেশনটা আমি দেখাইলাম, তোমরা একটু কষ্ট করে মিলাই নিবা। থিটার মান আসে 29 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। তাহলে এখন আমরা সবগুলো তাপমাত্রা জানি, সব কিছুই মোটামুটি জানি। এবার পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্দীপকের ঘটনায় টোটাল এন্ট্রপির পরিবর্তন কত। আমরা যে 4টে স্টেপে আগের অঙ্কে আসছি, এখানেও স্টেপ হবে 4টা। আগে আমরা তাপ নির্ণয় করছি Q1 Q2 Q3 Q4, এখন জাস্ট এন্ট্রপি নির্ণয় করব। অর্থাৎ বাংলা কথাগুলো সেম থাকবে। কি থাকবে, যে প্রথমটা যদি আমি একটু করে বলি, যে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.5 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, তোমরা স্টেপ 1 এর সাথে মিলে নিতে পারো প্রথমটা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন ΔS। তাপমাত্রার পরিবর্তন হলে সূত্র ms ln T2/T1। এবার এখানে আমার একটু ছোট কথা আছে, যেটা অনেকে আমার সাথে শেয়ার করছে যে পরীক্ষার আগে। সেটা হচ্ছে, অনেকেই বলতেছে যে ভাইয়া আপনি যে বলছিলেন যে তাপমাত্রা T1 বড় হবে, T2 ছোট হবে। T1 বড় ছোট যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলছিলাম, সেটা শুধুমাত্র কার্নোচক্র এবং রেফ্রিজারেটরের জন্য। তো এখানে তো আমি কার্নোচক্র বা রেফ্রিজারেটরের কোনো কাজ করতেছি না, আমি করতেছি একটা মিশ্রণের অঙ্ক। তো সেই ক্ষেত্রে T1 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, তার মানে প্রথমে সে যে তাপমাত্রায় ছিল, আর T2 হচ্ছে কি তাপমাত্রা, যে তাপমাত্রায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে প্রথমে তাপমাত্রা ছিল এই ক্ষেত্রে -2 ডিগ্রি, পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয়েছে 0 ডিগ্রি। তো টি এর মান তো আমরা কখনো ডিগ্রিতে বসাবো না, যেটা আবার অনেকে ভুল করছে, যে ডিগ্রিতে ছিল ডিগ্রিতে বসাই দিছে। কখনোই ডিগ্রিতে বসাবো না, টি এর মান আমরা সবসময় ক্যালভিনে বসাবো। তো বাদ বাকি সবগুলো মান আমরা বসাই দিলাম, বসিয়ে সেখান থেকে আমরা মান নির্ণয় করলাম 7.72। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। সেমভাবে দ্বিতীয় স্টেপে, কিন্তু দ্বিতীয় স্টেপে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তখন সূত্র হবে mLF/T। সেখান থেকে আমরা আবার একটা পেলাম। সেমভাবে স্টেপ 3, সেখানে আবার তাপমাত্রার পরিবর্তন হয়েছে। প্রাথমিক তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, পরবর্তীতে সেটা চলে গেছে 29। কেন, মিশ্রণে গেছে, মিশ্রণের তাপমাত্রা তো আমরা নির্ণয় করছি। তো সেই ক্ষেত্রে এই জন্য, যেমন আগের অঙ্কে আমরা থিটা বসাইছিলাম, এখন তার থিটা বসাইতে পারতেছি না, এখন হচ্ছে 29 + 273। সেমভাবে স্টেপ 4-এ, তবে এখানে আবার উল্টা হলো, মানে তাপমাত্রা হ্রাস পেল। যে প্রাথমিক তাপমাত্রা ছিল 40 ডিগ্রি, পরে সেটা মিশ্রণে গেল, যেটা আমরা একদম সর্বশেষ স্টেপ 4-এ করছি, 29 ডিগ্রিতে গেছে, সেক্ষেত্রে এখানে মাইনাস আসছে। কেন, কারণ তাপটা বর্জিত ছিল, এই কারণে এন্ট্রপিটাও মাইনাস আসছে। তো 4টা এন্ট্রপিকে তুমি যদি একসাথে যোগ করে ফেলো, তাহলে আমাদের টোটাল এন্ট্রপির পরিবর্তনটা আমরা এখানে পেয়ে যাব। এবার আসি আমরা বহু নির্বাচনী প্রশ্নে। যে প্রথম যে প্রশ্নটা, সমষ্ণ সংকোচনে চাপের কি পরিবর্তন হবে। প্রথম কথা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার সংকোচন। কিসের সংকোচন, আয়তনের সংকোচন।
তা আয়তনের সংকোচন করতে হলে তাপমাত্রা যেহেতু স্থির আছে তাহলে অবশ্যই চাপ আমাকে বাড়াতে হবে। তাহলে আমি বলছি চাপের কি পরিবর্তন হবে, চাপ কি হবে, বৃদ্ধি পাবে। পরের প্রশ্নটা, পরম তাপমাত্রা স্কেল কোনটি? এটা কেলভিন, এটা মোটামুটি আমাদের জানা, পরম তাপমাত্রা স্কেল কেলভিন স্কেলে হয়। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা, যে কোনো সিস্টেম পরিবেশের উপর কাজ করলে নিচের কোনটি হবে? এখন পরিবেশের উপর কাজ করলে কাজের মান হবে ধনাত্মক, আর কাজের মান ধনাত্মক মানে হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে ক নাম্বারটা হবে। 4 নম্বর অঙ্কটা অনেকের একটু প্রবলেম ছিল, সেটা আমি পাশে করে দিছি, একটু খেয়াল করে নাও। প্রশ্নটা ছিল -5 ডিগ্রি তাপমাত্রার 100 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপ। তাহলে এখানে স্টেপ হবে টোটাল 2টা। -5 ডিগ্রির বরফকে প্রথমে 0 ডিগ্রির বরফ, স্টেট চেঞ্জ হবে না, মানে অবস্থার পরিবর্তন হবে না। আগেও 5 ডিগ্রির বরফ, পরেও 0 ডিগ্রির বরফ, কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, সুতরাং ডেল থিটার সূত্র। 100 গ্রাম মানে 0.1, সেটাকে কেজিতে নিতে হবে অবশ্যই। এস এর মান বরফের জন্য 2100, বড়টা হচ্ছে 0 -5, সেখান থেকে আসতেছে কত, 1050 জুল। এটা হচ্ছে প্রথম তাপ। পরবর্তী ক্ষেত্রে 0 ডিগ্রির বরফ সে যাবে 0 ডিগ্রির পানিতে, যেটা আমাদেরকে চাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে সে সুপ্ত তাপ গ্রহণ করবে সেই পরিমাণ বরফ, 0.1, 3.36, 10⁵ মুখস্থ মান বসালে এটা আসতেছে। এবার 2টা তাপকে যদি তুমি যোগ করো তাহলে দেখা যাচ্ছে 34,650, যেটা হচ্ছে 3 নাম্বার। তো তাহলে দেখা যাচ্ছে 4 নাম্বারের অ্যান্সার হচ্ছে গ, যেটা লেখা আছে 34,650 জুল। এবার 5 নাম্বারে যদি আমরা যাই, 5 নাম্বারে একটু খেয়াল করে দেখো। 5 নাম্বারে এন্ট্রপি নির্ণয় করতে বলা হয়েছে 4 নাম্বারে যে স্টেপটা, তার মানে সেক্ষেত্রে আমাদেরকে স্টেপ হবে 2টা, সেই 2টা স্টেপ আলাদা আলাদাভাবে এন্ট্রপি বের করতে হবে। আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি এখানে। এন্ট্রপির পরিবর্তন এমএস লন, যে তাপমাত্রার পরিবর্তন হইলে এমএস লন T2/T1। প্রাথমিক তাপমাত্রা -5 ডিগ্রি ছিল, -5 কেলভিনে নিতে হবে, মান বসাবা, বরফের জন্য 2100। সেমভাবে এন্ট্রপি দ্বিতীয় ধাপে, সেই ক্ষেত্রে 123 যোগ করলে 126, তো 126 হচ্ছে আমাদের 2 নাম্বার অপশন, তার মানে 5-এর অ্যান্সার হবে খ, 126.95 জুল কেলভিন ইনভার্স মান। তো মোটামুটি এগুলোই ছিল সমাধান। আশা করি সবাই না বুঝলে বুঝে নিবা। ধন্যবাদ সবাইকে।